ইতর এবং অপদার্থগুলা। আমি বলি তারেক রহমানের চাকর বাকর, রাজনীতি করতে আসে নাই। আর পাশাপাশি তারেক রহমান রাজনীতি বলতে বুঝেছেন ম্যানেজমেন্ট। আমি প্রমাণ দিয়া বুঝাই দিতেছি। তারেক রহমান দেশে ফেরার আগে শেষ যে মিটিংটা করেছেন ওইখানে কইছিলেন আমি স্বপ্ন টপ্ন দেখি না, আমি পরিকল্পনা করি। শুনেন আমাদের মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা বলছেন সবার পরিচিত প্রিয় মানুষ, অত্যন্ত সাহসী ব্যক্তিত্ব ডক্টর পিনাকি ভট্টাচার্য। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে তার গুরুত্বপূর্ণ লাইভ ভিডিওটি দেখে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। তাদের কেউ কেউ খালেদা জিয়ার টাইমেও ছিলেন, যেমন ধরেন সাইফুর রহমান, বি চৌধুরী স্যার, মুশিউর রহমান জাদু মিয়া। আর দুর্ভাগ্যজনক ভাবে তারেক রহমানের আশেপাশে জুটছে ধান্দাবাজ ইতর এবং অপদার্থগুলা। আমি বলি তারেক রহমানের চাকর বাকর, রাজনীতি করতে আসে নাই। আর পাশাপাশি তারেক রহমান রাজনীতি বলতে বুঝেছেন ম্যানেজমেন্ট। আমি প্রমাণ দিয়া বুঝাই দিতেছি। তারেক রহমান দেশে ফেরার আগে শেষ যে মিটিংটা করেছেন ওইখানে কইছিলেন আমি স্বপ্ন টপ্ন দেখি না, আমি পরিকল্পনা করি। শুনেন আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে, আমরা পরিকল্পনা করব। শুনেছেন, মানে উনি স্বপ্নের কথা বলবেন না, উনি প্ল্যানিং এর কথা বলবেন। প্ল্যানিং, আই হ্যাভ এ প্ল্যান। উনি তো তাইলে রাজনীতি করতেছেন না, উনি করতেছেন ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন। যে রাজনীতি শুধু বলে যে ভাত দেব, কাপড় দেব, চাকরি দেব, এটা অ্যাডমিনিস্ট্রেশন। রাজনীতি তখন শুরু হয় যখন প্রশ্ন ওঠে ওই ভাতের মালিককে, এই কাজের শর্তকে ঠিক করে, এই কাপড়ের দামের উপরে কার নিয়ন্ত্রণ, আমি মুক্তভাবে সিদ্ধান্ত নিতে পারতেছি কিনা, আমি আজাদ কিনা, এই কাপড়ের দামের উপরে কার নিয়ন্ত্রণ, আমি কথা বলতে পারবো কিনা, আমাকে কেউ গুম করে দেবে কিনা, আমার সভা সমাবেশের অধিকার থাকবে কিনা। শুধু জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিলে মানুষ ভোক্তা হয়, রাজনীতি মানুষকে নাগরিক বানায়। রাজনীতির কাজ জনগোষ্ঠীকে নাগরিক বানানো, সার্ভিসের ভোক্তা বানানো না। মানুষের পেটে ভাত ছিল না জন্য দেশের মানুষ রক্ত দিয়ে আসে না কাউটাই নাই। তারেক রহমান রাজনীতি করতেছেন না, মানুষকে ডিপলিটিসাইজ করতেছেন। ভাত কাপড় কাজ, এই তিনটা জিনিস হচ্ছে রাজনীতি শুরু হওয়ার শূন্য বিন্দু, মানে এখান থেকে রাজনীতি শুরু হয়। এটা না থাকলে রাজনীতি শুরু হয় না। কিন্তু এইখানে থেমে গেলে কি হয় জানেন, মানুষ নাগরিক থাকে না, মানুষ বেনিফিশিয়ারি হয়ে যায়, ভোক্তা হয়ে যায়, কার্ডধারী হয়ে যায়, নাম্বার হয়ে যায়। আর ওই ভোক্তা প্রশ্ন করে না, ভোক্তা অপেক্ষা করে। কিন্তু মানুষ রাজনীতি করে অপেক্ষা করার জন্য না, মানুষ রাজনীতি করে স্বপ্ন দেখার জন্য। হ্যাঁ, স্বপ্ন, এই শব্দটা তারেক রহমান ভয় পায়। উনি স্বপ্ন দেখতে চান না। স্বপ্ন মানে পোস্টার না, স্বপ্ন মানে স্লোগান না, স্বপ্ন মানে আমি কেমন মানুষ হয়ে বাঁচবো সেইটা স্বপ্ন। আমি কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি সেটা স্বপ্ন। আমি কেমন দেশ চাই সেটা স্বপ্ন। আমি কেমন সমাজ চাই এটা স্বপ্ন। আমি কিভাবে পৃথিবীতে কন্ট্রিবিউট করতে চাই এটা স্বপ্ন। আমার দেশকে কিভাবে চিনবে সেটা স্বপ্ন। আমার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে এটা স্বপ্ন। মানুষ শুধু পেট ভরানোর জন্য রাজনীতি করে না, পেট ভরা লাগে, কিন্তু পেট ভরার পরে মানুষ যেটা চায় সেটা মর্যাদা, কণ্ঠ চায়, অংশগ্রহণ চায়, সম্মান চায়। এই জায়গাটার নামই রাজনৈতিক আকাঙ্ক্ষা। যে রাজনীতি আকাঙ্ক্ষাকে স্পর্শ করে না সেই রাজনীতি মানুষকে চালায়, মানুষকে তৈরি করে না। এই যে পাইয়া দেওয়ার রাজনীতি, পেট ভরানোর রাজনীতি, ভাত খাওয়ানোর রাজনীতি, এটা কেন বিপজ্জনক জানেন? কারণ এতে নাগরিক দাবিদার না হয়ে গ্রাহক হয়ে যায়, অধিকার হয়ে যায় সুবিধা, প্রশ্ন হয়ে যায় অভিযোগ। আর অভিযোগ করলে কি হয়? সার্ভিস সেন্টারে পাঠানো হয়, তাই তো? এটা রাজনীতি না, এটা কর্পোরেট গভর্নেন্স। রাজনীতি মানে মানুষকে বলা তুমি শুধু বাঁচবে না, তুমি ঠিক করবা কিভাবে বাঁচবা। স্বপ্ন ছাড়া রাজনীতি হয় না। আর স্বপ্ন বাদ দিলে যত বড় প্রতিশ্রুতি দেন না কেন, এটা রাজনীতি না, এটা ডেলিভারি। কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল ভাত কাপড় কাজ, কমিউনিস্ট পার্টির এক আওয়াজ। ওইটা মানুষকে বাঁচায়, এটা ঠিক, কিন্তু নাগরিক বানায় না। স্বপ্ন মানুষকে নাগরিক বানায়, স্বপ্ন ছাড়া রাজনীতি না, এটা কর্পোরেট ম্যানেজমেন্ট। তারেক রহমান সিপিবির রাজনীতি করিচ্ছে, ভাত কাপড় কাজ, তারেক রহমানের এক আওয়াজ। কিন্তু তারেক রহমান আপনার প্রতিপক্ষ স্বপ্ন দেখাচ্ছে। এই শক্তিশালী স্বপ্নের কাছে আপনার তথাকথিত প্ল্যানিং হেরা যাবে। দেখেন কি ভাবছেন কিস করবো? সেই দিন আর নাই। বাংলাদেশের আইন শৃঙ্খলা এত উন্নত যে এইসব করার কথা কেউ চিন্তা করে। কি ভাবছেন এগুলো সত্যি? এগুলো সবই আমাদের স্বপ্ন, আর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ ও যোগ্য লোককে ভোট দিন। দেখেছেন স্বপ্ন,
আরো দেখবেন স্বপ্ন? দেখেন। কিরে কই যাবি? স্যার পঞ্চগড় যাবো। পঞ্চগড় যাবি? জি স্যার। চোখ লাল কে? কি খাইছ? কিছু না স্যার। কিছু কাজ নাই? না স্যার। আয় নিচে নাম, নিচে নাম। স্যার সত্যি কিছু কথা আছে তোর লাগে, নিচে আম। আরে ভয় পাইস না, নিচে নাম। আয় বল। হ্যাঁ নাই স্যার সত্যি মিটেছি, কিছু খাইনি। কিছু কাজ নাই? কাজ নাই কে? খাইবি? দেবো কিছু? খাবি? কি কোন কিছু তো বুঝলাম না। খাইবি কি না ক? কামাল এই খাওয়ানটা দিন। আরে দাও ল। আরে ভয় পাইস না, ল। কি আছে? ফুল স্যার এ তো আমার পরিবার দিছিল রাস্তায় খাওয়ানোর লেগা, কিন্তু বহুদূর যাইবি, সেই পঞ্চগড়। জি স্যার। রাস্তায় খাওয়ান পাবি কি পাবি না খাইয়া ল। খাইয়া ভালো করে গাড়ি চালাইবি, ঘুমাইবি না, বুঝছস? বহুত দূরের রাস্তা, যা। কি ভাবছেন এটা সত্য? এটা স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ এবং যোগ্য লোককে আপনার ভোট দিন। এই স্বপ্নে ভোটে জিতবে লিখে রাখেন, স্বপ্ন জেতে ভোটে, প্ল্যানিং না। এদের প্রতিপক্ষ হইয়া আপনি কি বানাইছেন সেটা দেখি। আসেন। দেখি যাও এর মধ্যে কি আছে? রাজনীতি আছে, স্বপ্ন আছে, কল্পনা আছে, দেশ আছে, মানুষ আছে? নাই। খেমটানাস ছাড়া কিছু নাই, কোনো রাজনীতি নাই। কেন ধানের শেষে ভোট দিবি? মানে ভোট দিলে খেমটানাস দেখাবে নিত্যদিন, তাই? তফাৎটা দেখেছেন তো? আপনার এই খেমটানাস তারেক রহমান আপনার হারায় দেবে। ওইটা তো হাসিনার জয় বাংলা জিতবে, আবার নৌকার নকল। নকল ছাড়া আর কিছু পারেন না। দেখেন এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা জিতবে জনগণ, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা জিতবে জনগণ। হাসিনারটা অনেক নান্দনিক ছিল, আপনার তো তাও না। আপনার এই খেমটানাচ দেখলে হাসিনার খেমটানাচের কথা মনে হবে সবার। বুঝেছাও তা ম্যানেজমেন্ট বা প্ল্যানিং আপনি কেমন করিচ্ছেন সেটার কিছু উদাহরণ আমি দেই আপনাদের। আপনার প্ল্যানিং সব করে ফেল। আজকে ওনার আরেকটা প্ল্যানিং নিয়ে আলাপ করব। আপনারা নিজেরাই বুঝবেন উনি উনার আশেপাশের মানুষ যে প্ল্যানিং করিচ্ছে সেটা কোন কিসিমের প্ল্যানিং। আসেন দেখি, আল্লাহর নামে শুরু করি। ওই লন্ডনের শেষ মিটিং এ উনি প্ল্যানিং এর একটা এক্সাম্পল দিয়েছিলেন, উদাহরণ আর কি, ডায়ালাইসিস নিয়ে। মানে কিডনি রোগীদের যে ডায়ালাইসিস করে না, একেবারে শেষ অবস্থায় গেলে ওইটা তো একটা মেশিন দিয়ে রক্ত পরিষ্কার করে আর কি। তো ওইটা শুনে নাকি আমরা এখন প্রাইভেট পাবলিক পার্টনারশিপ চালু করতে চাচ্ছি। এখন ইউ ক্যান আস্ক মি যে আচ্ছা ঠিক আছে এটা কি জিনিস? ওকে আসেন আপনাকে একটা এক্সাম্পল দিই। ওসমানী মেডিকেল কলেজ ধরেন, ওসমানী মেডিকেল কলেজের যে ডায়ালিসিস, এই যে কিডনি রোগী যে ডায়ালিসিস করতে হয়, এই ডায়ালিসিস যে মেশিন আছে না, আছে তো মেশিন, আচ্ছা। তো এই মেশিন আছে, এই মেশিনের ধরেন ক্যাপাসিটি হচ্ছে এক্সাম্পল, মেশিনের ক্যাপাসিটি হচ্ছে এভরি মান্থে 100 জন মানুষকে সে ডায়ালিসিস করতে পারে। বাট আপনার কিউতে 100 জন না, আপনার কিউতে 500 জন, রাইট? ওকে, আমরা এখন যেটা কেয়ার করছি, ঢাকাতে দেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে, বাট আম্মা যেহেতু এবার কেয়ার আছেন, আমার ওই একটা নামই মনে থাকে প্রাইভেট হসপিটালের মধ্যে। ধরেন এক্সাম্পল হিসাবে বলছি, ওই এভার কেয়ার হসপিটাল, তাদেরও কিডনি ডায়ালিসিস মেশিন আছে, বাট দ্যাটস এ প্রাইভেট হসপিটাল, কোয়াইট এক্সপেন্সিভ, নট এভরিওয়ান ক্যান এফোর্ড দ্যাট। ওকে, আমরা যেটা এরকম ফ্যাসিলিটি যেসব প্রাইভেট হসপিটাল আছে তাদের সাথে আমরা গভর্নমেন্ট একটা কন্ট্রাক্ট করব। আমরা বলবো যে দেখো, উই নো হোয়াট ইজ ইয়োর কস্টিং, তুমি তার উপরে প্রফিট হিসেবে, যেহেতু ইয়োর প্রাইভেট, তুমি 5% 10% প্রফিট নিতে পারো। এখন আমার এই যে ওসমানী মেডিকেল কলেজে 500 কিউব 100 জনকে আমি মাসে দিচ্ছি, বাট আরো 400 বাকি যাচ্ছে। ওই 101 থেকে ওর ধরেন এভার কেয়ার হসপিটালে ওর ধরেন যে ইয়ে মেশিনটা আছে, ডায়ালিসিস মেশিনটা, সেখানে দে গেট অনলি সে 25 পেশেন্টস, বাকি 75 তার খালি থাকছে। এই যে এখানে যে কিউ হয়েছে, এই কিউ থেকে নিয়ে আমরা 75 পেশেন্ট ওদেরকে দেবো, এন্ড দি কস্ট উই উইল বিয়ার। শুনেছেন? উনি ধরে নিছেন বেসরকারি ডায়ালিসিস সেন্টার গুলো অনেক উদ্বৃত্ত ক্যাপাসিটি আছে, মানে পড়ে থাকে, বসে বসে থাকে আর কি। তো উনি সরকারি হাসপাতালের ডায়ালিসিস, যারা ডায়ালিসিস নিতে আসতেছে কিন্তু করতে পারতেছে না, চাপের কারণে সার্ভিস দিতে পারতেছে না, সেখানে উনি পেটাবেন, এই তো কইছে, তাই না? এইটারে উনি কইতেছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তাই তো কইছে। আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়টা আরো ভালো করে বুঝে নিমনি পরে।
আগে অন্য বিষয়টা দেখে নিই। তবে এটা কিন্তু ধরে নিতেই পারি, তাই না? আমরা সবাই ধরে নিতে পারি বিএনপি যাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেবে, স্বাস্থ্যমন্ত্রী বানাবে, তাদেরকে দিয়ে প্ল্যানিং করেছে, তাই না? কারণ তারেক রহমান তার ডাক্তার না। আসেন এবার দেখি বিএনপির এই পুরা টিম, এই স্বাস্থ্য টিম যারা দেখিচ্ছে, আমি তো স্বাস্থ্য নিয়ে একটা এপিসোড করেছি, এরা কেমন মূর্খ, অপদার্থ, অশিক্ষিত এবং কমন সেন্স বা কাণ্ড জ্ঞানের অভাব। আসেন এর একটু বুঝে দেখি। বেসরকারি সেন্টারে ডায়ালাইসিসের দাম বেশি জন্য এখানে ডায়ালাইসিস করতে যাবে না রোগীরা, এটা একটা মারাত্মক ভুল ধারণা। কমন সেন্স বা কাণ্ড জ্ঞান দিয়ে এই প্ল্যানিং যে অন্তঃশ্বাস শূন্য, এটা বোঝা যায়। উনি চেক করেন নাই যে বেসরকারি ডায়ালাইসিস সেন্টারগুলোতে আসলেই ক্যাপাসিটি উদ্বৃত্ত আছে কিনা। মানে ওই যে উনি আসার পরে প্ল্যানিং করেছিল না, উনি ওই যে আহতদের দেখতে যাবে হাসপাতালে, তারপরে দেখে রুগী নাই, এটি দেখি যাও, ওই রকম প্ল্যানিং হয়েছে এটা। বেসরকারি সেন্টারগুলোতে ক্যাপাসিটি কখনোই উদ্বৃত্ত থাকবে না, থাকার কথা না। ক্যাপিটালিজম চলে সাপ্লাই ডিমান্ড দিয়া। ডায়ালিসিসের খরচের কারণে যদি বেসরকারি কোনো সেন্টারে রোগী না আসে, তারা দাম কমাই দিবে। ডায়ালিসিসের সাপ্লাই বেশি থাকলে ডিমান্ড কমে, ফলে দাম কমে যায়। ডিমান্ড বেশি থাকলে দাম বাড়ে। দাম কমায়ও যদি রোগী না পায় হাসপাতালগুলা, বেসরকারি হাসপাতালগুলা, তাহলে হাসপাতালে সার্ভিস বন্ধ করে দিবে, চালায় রাখবে না, কোনোদিন ফেলায় রাখবে না। ক্যাপিটালিজম এভাবে চলে না। আপনি বেসিক ইকোনমিক্স জানলে এই প্রস্তাব দেখে ফেলাই দিতেন, বেসিক ম্যানেজমেন্ট জানলে জানতেন এটা প্ল্যানিং এর মর্যাদাই পায় না। আর এইটারে তারেক রহমান ওনাদের বুদ্ধিবৃত্তির চরম নিদর্শন হিসেবে দেখাইতেছে। চিন্তা করেন কি অবস্থা একটা দলের, কতখানি দেউলিয়া, কতখানি বুদ্ধিবৃত্তিক ভাবে শূন্য। আপনারা তারেক রহমান একটা আন্তর্জাতিক গবেষণাপত্র দেখায়, আন্তর্জাতিক জার্নালে ছাপাইছে, কিন্তু রিসার্চ করছে আমাদের দেশের এক্সপার্টরাই। বেশি দিন আগের কথা না, 2023 সালের। এখানে ডায়ালাইসিসের হিসাব দিছে, এটা সাহেব 1 নম্বর টেবিলটা দেখেন। এইখানে প্রাইভেট আর গভর্নমেন্ট সেন্টারে ডায়ালাইসিস মেশিন কতটুকু ইউটিলাইজ হইতেছে, কতটুকু উদ্বৃত্ত আছে তার হিসাব দিছে। এই যে দেখেন, 1 শিফট কতগুলো ইউজ হয়, 3 শিফট কতগুলো ইউজ হয়, 2 শিফট কতগুলো ইউজ হয়, সরকারি কতগুলো ইউজ হয়, বেসরকারি কতগুলো ইউজ হয়। এই হিসাবে বেসরকারি ডায়ালাইসিস মেশিনগুলোর আমি হিসাব করে দেখছি মাত্র 2% উদ্বৃত্ত ক্যাপাসিটি আছে, মাত্র 2%। আর সরকারি ডায়ালাইসিস সেন্টারগুলোতে 20%, 20% উদ্বৃত্ত আছে, মানে 10 গুণ বেসরকারি সেন্টারে চাইতে। তো আপনার কি হওয়া উচিত প্ল্যানিং? আপনার তো হওয়া উচিত হিসাব অনুযায়ী সরকারি ডায়ালাইসিস মেশিন গুলোকে ফুল ক্যাপাসিটিতে ইউটিলাইজ করা। সেটা আন্ডার ইউটিলাইজ জায়গা, সামান্য 2% আন্ডার ইউটিলাইজ ক্যাপাসিটি বেসরকারি হাসপাতালের ওই দিকে নজর দিচ্ছেন, ওইটা দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করবে। আপনার তো কিছুই জানেন না। এই আপনার প্ল্যান, এই আপনাদের এক্সপার্টাইজ, এই আপনাদের বুদ্ধিমত্তা। হ্যাঁ, আপনারা নাম শুনেছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, আর কয়া দিচ্ছেন। আর আপনার চাকর বাকররা খুঁজে বের করেছে ইনকা করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করা যায়। এখানে উনার আব্বা জিয়াউর রহমান হইলে ওই যে রিসার্চ করেছে যারা না, তাদেরকে ডেকে বলতেন যে বলেন আমার কিভাবে সরকারি ডায়ালাইসিস মেশিন গুলোর ফুল ক্যাপাসিটিতে ইউটিলাইজেশন করা যায়। আর উনারে উনার চাকর বাকররা এসে প্ল্যান দিছে, এটা নিয়ে উনি উনার দলের ইন্টেলেকচুয়াল হেডম দেখাইতেছে। উনার এখানে স্টেটসম্যান গুলো সুলভ কাজ হইতো। এটা সাহেব 2 নম্বর পৃষ্ঠার ম্যাপটা দেখান, এখানে সবুজ ম্যাপটা দেখেছেন তো, এখানে দেখেন কোন জেলায় কত বেশি ডায়ালাইসিস সেন্টার আছে আর রুগী আছে কত, সেই তুলনায় ম্যাপ করেছে। এখানে সবুজ অংশ যেটা গাঢ় সবুজ এবং একটু হালকা গাঢ় সবুজ, ঢাকার ময়মনসিংহ, এই অঞ্চলটায় মেশিনের তুলনায় রোগী বেশি, ডায়ালাইসিস মেশিনের তুলনায়। তা আপনার এই 2 জেলায় আরো বেশি সেন্টার দরকার, এটা পলিসি ইস্যু। আপনি এটা কইবেন, এই সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়, পিএমও না। আপনি এই জায়গায় কাজ করবেন, এইটা আপনার কাজ, এটা রাষ্ট্রনেতার কাজ, এটা স্টেটসম্যানের কাজ। আপনি চাকর বাকররা হেলথ নিয়ে বুঝে কিনা, আসলে আপ টু ডেট কিনা, ডায়ালাইসিস নিয়ে বুঝে কিনা, কিডনি রোগ নিয়ে বুঝে কিনা, আসেন একটু দেখি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বুঝে কিনা, এটা একটু দেখি আসেন। আপনার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা যেটা কইছেন, এই প্রসঙ্গে আসার আগে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কারে বলে সেটা একটু দেখে নি আমার দর্শকদের জন্য। আপনারা তো বুঝেন সবাই, আপনাদের তো প্রচুর জ্ঞানের ভরে আপনারা জুইকা পড়েন আর কি। যাই হোক, পিপিপি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বুঝছাও? বুঝেনি এদের কি? এই পিপিপি ধারণা কিন্তু অনেক পুরানো, এটা নতুন কোনো ধারণা না। সেই রোমান আমলে সরকারকে কিছু কাজ করতে হয়, সবচেয়ে বড় কাজ হইতেছে ইনফ্রাস্ট্রাকচার বানানো। এই যে রাস্তা, ব্রিজ, মেট্রো বানায় না, হাসিনা বানিয়েছে না, এইগুলো হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার। তো এতে মেলা খরচা, অনেক সময় খরচা করার মতো টাকা থাকে না সরকারের, কিন্তু জিনিসটা করা জরুরি। সেই সময় ধনী ব্যক্তিরা আইসা বলে, রাজামশাই আমি আপনার এই ব্রিজটা আমার নিজের খরচা বানাই দেবো, এই ব্রিজ বানাইতে আমার 100 কোটি টাকা লাগবে। আমি হিসাব করে দেখলাম যে আমি যদি গাড়ি প্রতি 10 টাকা টোল নিই, তাহলে 10 বছরে আমি আমার বানানোর টাকা তুলে ফেলতে পারবো। আপনি আমার 15 বছরের টোল টোলার পারমিশন দেন এই ব্রিজ থেকে। এক্সট্রা 5 বছর টোল টোলার পারমিশন হচ্ছে আমি যে নিজের টাকা খাটাইলাম তার পুরস্কার। এই 15 বছরে আমি আমার লোক রাখুম টোল টোলার লাইগা, ব্রিজ আমি বানামু, ব্রিজ মেরামত লাগলেও করবো, কোন টেনশন নিয়েন না। 15 বছর পর ব্রিজ আপনার, টোল আপনি তুলবেন, আপনিও খুশি আমিও খুশি। এই হইল পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বুঝছো? এটা একটা দারুণ মডেল, কিন্তু ইউরোপের প্রচুর জিনিস এই পিপিপি আন্ডারে হয়, বাংলাদেশেও আছে। এই ডায়ালাইসিস এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আছে অনেক আগে থেকে, হাসিনার আমল থেকে। মানে সরকার জায়গা দিবে, রুগীও দিবে। কারণ আমি একটা সেন্টার করলাম, রুগী যদি না আসে তাহলে তো আমি টাকা তুলতে পারবো না। তো আমার রুগীর কোনো চিন্তা নাই, রুগী আসবে, যত দরকার রুগী আসবে, আমাকে জায়গাও দিতেছে, সরকারের রেট বেঁধে দিবে, আমার কিছু প্রফিট থাকবে। এইটা হইলে প্রাইভেট কোম্পানিগুলো সরকারি হাসপাতালে নিজের খরচায় ডায়ালাইসিস মেশিন বসাবে, তাই বসাইছে। 2019 সালে এডিবির অর্থায়নে পিপিপির মাধ্যমে ডায়ালাইসিসে বেসরকারি বিনিয়োগ আসতে থাকে বাংলাদেশে। চট্টগ্রাম মেডিকেল কলেজে যে ডায়ালাইসিস সেন্টার আছে না,
ওইটা পিপিপির আন্ডারে পুরাটাই, ওইটা কিন্তু বেসরকারি। তারপরে এমন কি কিডনি ইনস্টিটিউট যেটা, সেটার যে ডায়ালিসিস সেন্টার, সেটাও পিপিপির আন্ডারে। আপনার সরকারি রোগীকে বেসরকারি সেন্টারে পাঠানো বেশি ভালো, নাকি সরকারি হাসপাতালে পিপিপির আন্ডারে ডায়ালিসিস মেশিন বসায় ডায়ালিসিস করানো ভালো? আপনারাই বলেন তো। আসিফ মালিক তো তারেক রহমানের সাথে 1000 গুণে ভালো আছিল। তারেক রহমান তো সরকারি হাসপাতালে রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠাইতেছে, আর হাসিনা সরকারি হাসপাতালে বেসরকারি ডায়ালিসিস সেন্টার এনে বসাইছে। তো হাসিনা তো আপনার চেয়ে বেশি ভালো প্ল্যানার। আপনি হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা নেবেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নেবেন, ওর বন্ধু রাষ্ট্র ভারতের আশীর্বাদ নেবেন, জয় বাংলা স্লোগান নেবেন, সেটা আবার নিজের স্টেজে দিবেন। আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে 1000 বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা কি বাংলাদেশের জয় চাই না? জয় বাংলা সমস্যা কি? জয় বাংলা কি কারো ব্যক্তিগত কোনো স্লোগান? জয় বাংলা সবার, যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কি বাংলাদেশের জয় চাই না? আজকের এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে 1000 বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। হাসিনার দলের ভোট নিবেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দখল নিবেন, তাদের কর্মী নিবেন, হাসিনা করে যাওয়া অবকাঠামো নিবেন না কেন, প্ল্যানিং নিবেন না কেন? হাসিনার ডায়ালাইসিসের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তো খারাপ কোথায় দেখেন তো। আপনি সরকারি রোগীকে ঠেলে দিতে চান বেসরকারি হাসপাতালে, আর হাসিনা বেসরকারি সেন্টারকে সরকারি হাসপাতালের মধ্যে নিয়ে আসিছে। কোনটা ভালো বলেন? নিরপেক্ষভাবে বলেন। হাসিনা খারাপ, গুম খুন করছে, এটা মাথা থেকে বাদ দিয়ে সিস্টেম হিসেবে বলেন কোনটা ভালো। আপনি তো হাসিনার মতো প্ল্যান করতে পারতেছেন না। আচ্ছা এইবার বলেন তারেক রহমান, আপনার এই জিগাই বাংলাদেশে কিডনি রোগ নিয়ে সবচেয়ে বড় সমস্যা কি? যেখানে আসলে একজন প্রাইম মিনিস্টারের ইন্টারভেনশন লাগবে, স্টেটসম্যানের ইন্টারভেনশন লাগবে, আপনি কইতে পারবেন? পারবেন না, আমি শিওর। যাই হোক, আমি কইয়া দিই। এই প্রসঙ্গে আমার এক টিচারের কথা মনে পড়লো, মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি টিচার ছিলেন, উনি প্যারাসাইটোলজি পড়াইতেন, খুবই নাম করা টিচার ছিলেন। ও তো আমাদেরকে অত্যন্ত ভালোবাসতেন ছাত্র হিসাবে। তো ওনার কাছে পরীক্ষা দিতে গেছি, তো উনি আমার জিজ্ঞাসেছেন ক্রিমিনি আর কি, হেলমিন্থের ক্লাসিফিকেশন জিজ্ঞাসেন। ওই যে আপনাদের দলের লোক আছে না, তার একটা মানে আপনার দলের লোকের কৃমি আছে তো, গুড়া কৃমি ই করে না, ওই কৃমির আর কি। তো আমাদের জিজ্ঞাইতেছেন স্যার পরীক্ষার হলে যে তুমি কত ওই হেলমিন্থের মানে কৃমির ক্লাসিফিকেশন করো, তো ক্লাসিফাই করো। আমি আর কি ক্লাসিফাই করব? তখন তো আমরা বিপ্লব করবো, এসা ধরাবো, দেশ জাতির পুরা দায়িত্ব তো মাথার উপরে, তাই না? তো পরীক্ষা টরীক্ষা তো ওইটা তো সেকেন্ডারি, পড়াশোনা তো সাঙ্গেত সব সময়, তার কইতে পারি না। তো আমাকে কইতেছে, আমি কই দিই সিস্টোড, নিমাটোড, ট্রেমাটোড। এবার তুমি সিস্টোডের ক্লাসিফিকেশনটা করো। চিন্তা করেন কেমন ফাজলামি করতো আমাদের সাথে আমাদের টিচারেরা, বুঝে চাও? তো আমি ইঙ্গা করে তারেক রহমানকে কয়ে দিই যে বাংলাদেশে কিডনি রোগের কি সমস্যা। বাংলাদেশে কিডনি রোগ মহামারী আকার ধারণ করেছে। 22.5% মানুষ ক্রনিক কিডনি রোগে ভুগে, দেখিসাও? সারা দুনিয়ায় এই পার্সেন্টেজটা 10%-এর মতো। আমাদের দেশে প্রচুর মানুষ কিডনি রোগে ভুগতেছে, ক্রনিক কিডনি ডিজিজ, মানে যেখান থেকে কিডনি ফেলিয়ার হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে পুরা, এবং কম বয়সের রোগীদের হচ্ছে, নারীদের বেশি হচ্ছে। তাহলে এইটাকে আমাদের তো অন্তত অর্ধেকে নামায় আনতে হবে। দুনিয়ার মানুষের চাইতে আমরা তো বেশি অসুস্থ থাকতে পারি না। এইটাকে অর্ধেকে নামায় আনতে হলে আমাদের 15 থেকে 20 বছর লাগবে। কি কি করতে হবে? কিডনি নষ্ট হয়, ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না হয় ঠিক মতো, ডায়াবেটিস যদি কন্ট্রোল না হয়, দুইটা মূল কারণ, দুইটাই আর কি। আরো কারণ আছে, অন্য ছোটখাটো কারণ আছে, কিন্তু মূল কারণ এই দুইটা। আপনার ডায়াবেটিস আর হাইপারটেনশন কন্ট্রোল বাড়াইতে হবে, আর্লি ডিটেকশন করতে হবে, আর তাড়াতাড়ি ডিটেকশন হওয়ার সাথে সাথে যেন আমি চিকিৎসা শুরু করতে পারি। হাইপারটেনশন কন্ট্রোল ভালো হবে না যদি আমরা লবণ খাওয়া না কমাই। জাতি হিসেবে আমরা প্রচুর লবণ খাই, আমাদের দৈনিক নিরাপদ লবণ খাওয়ার মাত্রা যা, তার সাথে দ্বিগুণ লবণ খাই আমরা। আমাদের 5 গ্রাম দৈনিক খাওয়ার কথা, আমরা 10 গ্রাম খাই জাতি হিসেবে। চিন্তা করেন তাহলে কত লবণ খাই। লবণ বেশি খাবেন, আপনার প্রেশার বাড়বে, আপনার প্রেশার বাড়বে, কিডনিতে চাপ পড়বে, আর কিডনি নষ্ট হবে। আপনার জাতি হিসেবে আমাদের ব্লাড প্রেশার কখনো কন্ট্রোল হবে না যদি লবণ খাওয়া কমাইতে না পারি। তো আপনি তো বেশি খানি, তার উপরে লবণ আমদানি করা হয়। দেখেন, দেখেছেন আমরা যা উৎপাদন করি তার চেয়ে বেশি লবণ আমদানি করা হয়। তো আপনি কেমনি কমাবে লবণ খাওয়া? আপনি তো উৎপাদন বন্ধ করতে পারবেন না, তাহলে তো লবণ চাষিরা কই যাবে? তারা তো বিপদে পড়বে, তাই না? তাহলে কি করতে হবে? আপনার উৎপাদিত লবণের অর্ধেক রপ্তানি করতে হবে, তাই না? সিম্পল হিসাব। আর রপ্তানি বাজার খুঁজে বের করতে হবে, আভ্যন্তরীণ বাজারে লবণের দাম বাড়াইতে হবে। তারপরে লবণজাত খাদ্য যেগুলোর আসলে পুষ্টিগুণ কম নাই, যেমন চিপস, এটা একটা আজাইরা খাবার, এটার মধ্যে প্রচুর লবণ, এটা দিয়ে প্রচুর লবণ ঢোকে আমাদের মধ্যে। তো এগুলো আমরা বানাবো কিনা এটা সিদ্ধান্ত নিতে হবে। লবণ ইম্পোর্ট 0 করতে হবে, এটা পলিসি ইস্যু। এই পলিসি ইস্যু নেওয়ার বুদ্ধিমত্তা বিএনপি নাই। এবার আসেন আরেকটা বিষয় দেখি, জরুরি বিষয়। এই যে বিএনপি ইলেকশন করতেছে, এটা কারে পরিকল্পনায় করতেছে জানেন? ক্যান্ডিডেট সিলেকশন কে করেছে? বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, বিএনপির ক্যান্ডিডেট, তার কাছেই শুনি। এই ক্যান্ডিডেট সিলেক্ট করছে পুলিশ, ডিজিএফআই, এনএসআই। শোনেন, বিএনপি বিশেষ করে এই নির্বাচনে ক্যান্ডিডেট সিলেক্ট করার আগে 5টা সার্ভে করেছে, 5টা সার্ভে জরিপ করেছে। একটা করেছে পুলিশ, একটা করেছে ডিজিএফআই, একটা করেছে এনএসআই, আর 2টা করেছে বিএনপি। এই 5টা সার্ভের উপরে নির্ভর করে তারা ক্যান্ডিডেট সিলেক্ট করছে। শুনেছেন? তার মানে বিএনপির জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা জরিপ করে ক্যান্ডিডেট সিলেক্ট করে দিচ্ছে। তাহলে এটা বিএনপির ক্যান্ডিডেট, তারেক রহমানের ক্যান্ডিডেট, নাকি ডিজিএফআই আর এনএসআই এর ক্যান্ডিডেট?
মানে বুঝতে পারতেছেন তো, হাসিনাও এইভাবে ক্যান্ডিডেট সিলেক্ট করতো, ডিজিএফআই, এনএসআই আর পুলিশ দিয়া। সে একই সিস্টেম বিএনপিকে হেল্প করতেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জাত শত্রু ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাখা প্রশাখা চারিদিক থেকে বিএনপিকে ক্ষমতা আনার জন্য তৎপর। এখন শত শত খুন করে, গুম করে, দেশটাকে লুট করে 15 বছরের দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসন চালায় খুনি হাসিনা সহ কয়েক হাজার অপরাধী ইন্ডিয়া আশ্রয় নিছে। সেখানে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার ঘৃণিত এই ক্রিমিনালদের আতিথেয়তা দিচ্ছে। এদের সবাইকে দেশে ফিরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। এটাই 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রধান ইস্যু। এই গণদাবির পক্ষে কে আর এই গণদাবির বিপক্ষে কারা, তা যাইনা শুইনা চিনে মানুষ ভোট দেবে এবার ইনশাল্লাহ। এর ভিত্তিতেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জয় পরাজয় নির্ধারিত হবে। পরিশেষে একটা প্রশ্ন করি, একজন রাষ্ট্রনেতার কাজ আসলে কি? রাষ্ট্রনেতার কাজ হাসপাতাল চালানো না, রাষ্ট্রনেতার কাজ ডায়ালিসিস মেশিন বসানো না, রাষ্ট্রনেতার কাজ রাষ্ট্র কোথায় হস্তক্ষেপ করবে আর কোথায় করবে না এই নৈতিক সীমাটা না। আজ বাংলাদেশে কিডনি রোগ কোনো হাসপাতালের সংকটের কারণে হয়নি, এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে হয়েছে, পলিসিগত ব্যর্থতার কারণে হয়েছে। কারণ যখন 22% আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে অবশ্যই ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, সাহসী সাংবাদিক, সাহসী ব্যক্তি ডক্টর পিনাকি ভট্টাচার্য। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে আলোচনা সমালোচনা করলেন। কঠিন একটি সময়, কঠিন একটি মুহূর্ত পার করছে বাংলাদেশ। এই অবস্থায় তিনি কথা বললেন এবং বাংলাদেশের মানুষকে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের দিক নির্দেশনা দিলেন। বাংলাদেশের জামাত ইসলামের কী অবস্থা, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তার কী অবস্থা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা করলেন। প্রিয় দর্শক, সামনে তিনি তা প্রায় কয়েকটি ভিডিওতেই দেখেছি যে তিনি বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করেছেন এবং সাপোর্ট করার অনেকগুলো কারণ রয়েছে। যে 5ই আগস্টের পর বাংলাদেশের জামাত ইসলামীর নেতারা তারা শৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করেনি, তারা সুদের সাথে যায়নি, তারা ঘুষ রাহাজানি, মানুষকে বেধড়ক পিটানি বা আইন লঙ্ঘন করা কোনো দিকে বা বাংলাদেশের জামাত ইসলামী, ছাত্র শিবির বলেন, যাকেই বলেন, তারা এই অপকর্ম করেনি। কিন্তু বিএনপি ইতিমধ্যেই তাদের যে অবস্থা, সে অবস্থা পরিষ্কার হয়েছে। তারা মানুষের সাথে যেভাবে চাঁদাবাজি, খুন খারাপি সহ দখল দারিদ্র নানান অপকর্মে তারা জড়িয়ে গেছে, যার কারণে ইতিমধ্যেই তাদের জনপ্রিয়তা কিন্তু কমে গেছে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন এবং সামনে কাকে ভোট দিলে জাতি মুক্তি পাবে, জাতির জন্য কল্যাণকর হবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা করলেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।